এই মুভির প্রথম পার্ট আমরা শেষ করেছিলাম গণেশ দাসকে হারিয়ে ফেলার মধ্য দিয়ে। নিজেদের একজন সহকর্মীকে হারিয়ে অনিমেষ এবং তার টিম আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তারা ডাকাতদের ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয় পার্ট শুরু করার আগে বলি, আজকের এই পার্ট দেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ডেসক্রিপশন থেকে প্রথম পার্টটি দেখে নেবেন, তাহলে পুরো গল্পটি বুঝতে পারবেন। যাই হোক, গল্পের এই পর্যায়ে পুলিশ আগের ধরে নিয়ে আসা ডাকাত, যার নাম পুল্লু, তাকে প্রচুর মারধর করা শুরু করে আর সবার নাম বলতে বলে, কিন্তু কোনোভাবেই সে নিজের মুখ খোলে না। তাই মারধর করে জেলখানাতেই তাকে পাঠায়। জেলখানায় পুল্লুর সাথে দেখা করতে পরিতোষ নামের এক লোক আসে। এই পরিতোষকে সবাই ভালোভাবেই চিনবেন যারা সিজন 1 দেখেছেন। পরিতোষ এসে পুল্লুকে শারীরিকভাবে হেনস্থা করতে থাকে, আবার নেতাজির সাথে কথা বলার জন্য ফোনও ধরিয়ে দেয়। পরিতোষ, নেতাজি এরা সবাই কানেক্টেড। তো পরিতোষ পুল্লুকে বলে, তুই আমার এখন থেকে পার্টনার। অন্যদিকে সম্পূর্ণ সম্মানের সাথে গণেশের শেষকৃত্য সম্পূর্ণ করতে থাকলে সেখানে গণেশের ছেলেটা অনিমেষের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল, আমার বাবাকে কেন শাস্তি দেওয়া হলো? সবাই বলে আমার বাবা নাকি বোকা, আলুর বস্তার মতন, দৌড়াতে পারে না, লড়াই করতে পারে না, এজন্যই ডাকাতরা তাকে মেরে ফেলেছে। গণেশের ছেলের থেকে এসব কথা শুনে অনিমেষ আরও ইমোশনাল হয় আর তাকে বলে, এসব কে বলেছে তোমাকে? এসব একদম ভুল কথা, আমি প্রমাণ করে দেব তোমার বাবা মোটেও বোকা নয়। তখনই অনিমেষের কাছে নেতাজির কল আসে। নেতাজি এবার সরাসরি হুমকি দেয় তাকে, বলে চোখের সামনেই সে সোনার বাংলার সমস্ত সোনা চুরি করে নেবে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। অনিমেষও জানায়, তোকে এবার ধরেই ছাড়বো, বাংলার পুলিশ প্রস্তুত আছে। একটু পরেই চলে আসে ওই রাজনৈতিক নেতা। সে এসে গণেশের লাশে মিথ্যা স্যাম্প্যাথি দেখাতে থাকে, এমনকি তার পরিবারকে কিছু টাকা দিয়ে ফেক সাহায্যও করতে চায়, কিন্তু গণেশের ছেলে সেটা নেয় না। অনিমেষ তখন নেতাকে বলে, এসব লোক দেখানো ভণ্ডামি বাদ দে, গণেশের পরিবারের জন্য পুলিশ আছে, তোর পাপের টাকা লাগবে না। নেতা রেগে যায়, রেগে গিয়ে বলে, ডাকাত ধরতে পারো না, আবার বড় বড় লেকচার দিতে এসেছ। নেতার চেলাও রাগ দেখাতে থাকে অনিমেষের উপরে। অনিমেষ বলে, কথা দিলাম, সব কয়টারে 7 দিনের মধ্যে ধরবো, নয়তো মরবো। পরের দিন অনিমেষের টিম আবারও তারুণকে ধরতে যায়। এমন সময় ধরতে যায় যেই সময় কিনা তারুণ বউয়ের সাথে রোমান্স করছিল। সেখান থেকে হ্যালো তারুণকে তুলে নিয়ে আসে ডাকাত ইয়াসিনের সামনে, কিন্তু তারুণ ইয়াসিনকে দেখে বলে, এটা তো নাসির। ইয়াসিন বলে, আমি নাসির, আমি ইয়াসিন। অনিমেষ জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলি তুই? ইয়াসিন জানায়, ব্লাস্ট করাতে গিয়েছিলাম। সেই সাথে স্বীকার করে, আমি তোদের মারার জন্য সেদিন নৌকাতে বোম ব্লাস্ট করিয়েছিলাম। এটা শুনে বিতানের মাথা গরম হয়ে যায়। অল্পের জন্য বেঁচে ফিরেছে সে, তাই মারতে থাকে। অনিমেষ আটকায় তাকে। তখন ইয়াসিন অনিমেষকে বলে, আমাকে ছেড়ে দে, না হলে কেউ বাঁচবে না। এই কথা শোনা মাত্রই বিতান এসে আবার পাগলের মতো ইয়াসিনকে মারতে শুরু করে। অনিমেষ কোনো মতে তাকে সামলে বাইরে পাঠিয়ে দেয়। বিতান রাগে বাইরে যেতেই দমান্তির সামনে পড়ে, কিন্তু কোনো কথা না বলে তার কেবিনেই চলে যায়। সেখানে গিয়ে দমান্তি জিজ্ঞেস করে, কি হয়েছে? বিতান কাঁদতে কাঁদতে বলে, ওই ব্লাস্ট আমার পুরো লাইফটাই শেষ করে দিয়েছে, আমি এখনও সাফার করছি। সেই সময় অনিমেষ আসলে বিতান কান্না লুকায়। অনিমেষ বলে, সেই সাফার কিন্তু আমিও করেছিলাম। এরপর একজনকে কল করে বলে, আপনি দ্রুত আমার টিমে জয়েন করতে চলে আসুন। অনিমেষ এরপর বিতানকে কেস নিয়ে বলতে বললে বিতান জানায়, নৈহাটির টাওয়ার লোকেশন ট্রেস করে 7টা নম্বরের একটা লিস্ট পেয়েছি, যার মধ্যে একটা স্পেশাল নম্বর অল্প সময়ের জন্য অন হয়ে আবারও অফ হয়ে গিয়েছিল। সাথে জানায়, এই স্পেশাল নাম্বারটা অন্য ডাকাতির লোকেশনেও অন হয়েছিল। অনিমেষ বলে, হয়তো ওয়াইফ ফোন করেছিল, তাই সাধারণভাবেই নাই। অনিমেষের কথা শেষ হতেই দমান্তি অনিমেষকে বলে, জুয়েলারি শপে সোনালী নামে যে মেয়ে গুলিবিদ্ধ হয়েছিল, তাকে অপারেশনের সময় বেশ প্যানিক অবস্থায় দেখা গিয়েছে, মুখে ক্ষতের দাগও ছিল। অনিমেষ এইটা শুনে জিজ্ঞেস করে, ও এখন কোথায়? দমান্তি জানায়, নৈহাটির একটা হাসপাতালে। অনিমেষ দমান্তিকে নিয়ে পৌঁছে যায় হাসপাতালে। সেখানে গিয়ে সে সোনালীকে বলে, দেখো মা, ওই ডাকাতদের ব্যাপারে তুমি যদি কিছু জানো তাহলে আমাদের বলো, আমি প্রমিস করছি তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। সোনালী জানায়, আমি একজনকে চিনি, তার নাম সাগর। এখন এটা ছদ্মনাম কিনা তা বলতে পারবো না। অনিমেষ সাগরের নাম শুনে বলে, এই কথা আগে বলনি কেন? সোনালী জানায়, ওর কাছে আমার একটা ভিডিও আছে, সেটা দিয়ে ও আমাকে ব্ল্যাকমেইল করছে। মূলত সাগর সোনালীকে প্রেমের ফাঁদে ফেলে রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে, আবার সেটার ভিডিওও করে। সোনালী সাগরের নাম্বার দেয়। তখন অনিমেষ দমান্তিকে দায়িত্ব দেয় নাম্বার ট্রেস করে সাগরকে ধরে নিয়ে আসার, সাথে বিতানের দেয়া নাম্বারগুলোর সাথে মেলাতেও বলে। এদিকে নাসির তথা ইয়াসিন পুলিশের হাতে ধরা পড়ায় ডাকাতরা খুবই চিন্তিত হয়ে পড়ে, তাই তারা আলাদা আলাদা হয়ে বিভিন্ন জায়গায় যেতে থাকে। বিতান দুজনের নাম্বার অ্যাক্টিভ পায়।
তাদের মধ্যে একটা নাম্বার যাচ্ছিল মালদার দিকে আর অন্যটা যাচ্ছিল ধানবাদের দিকে। অনিমেষ হ্যালো এবং বাদলকে ধানবাদের দিকে রওনা হতে বলে আর দমান্তিকে যেতে বলে মালদায়। দমান্তি তখন রিকোয়েস্ট করে বলে বিতানকেও সে ফিল্ডে নিতে চায়, কিন্তু বিতান জানায় আমি এখানেই ভালো আছি, বাইরে যাওয়ার জন্য প্রস্তুত নই। অনিমেষ আবার বিতানকে যেতে বলে। বিতান অনিমেষকেও জানায় সরি, আমি এখানেই ঠিক আছি, এখানে আমাকে সবকিছু মনিটরও করতে হবে তো, আর ওরা অনেক পাওয়ারফুল। অনিমেষ তবুও বিতানকে যেতে বলে আর জানাই ওরা পাওয়ারফুল হলেই আমাদের পাওয়ার প্যাক আছে। তখনই অফিসে চলে আসে মাধবী। এই মাধবী শুরুতে টিফিন বক্স দিয়েছিল অনিমেষকে। মাধবী সুন্দরবন এলাকার কনস্টেবল। মাধবী এসেই অনিমেষের হাত পা ধরে ক্ষমা চেয়ে বলে আমি সত্যি ওই দিন কিছু করিনি স্যার। অনিমেষ বলে আমি জানি। এরপর ডেস্কের সব দায়িত্ব মাধবীর উপর দেয় অনিমেষ। ঠিক তখনই বিতান ওই স্পেশাল নাম্বারটার মালিকের খোঁজ পেয়ে যায়, যার নাম রবি সর্দার, আর তার সাথে যে কথা বলেছিল তার নাম জ্যোতি। তাহলে নেতাজির আসল নাম রবি। নেতাজিকে জ্যোতির সাথে রোমান্স করতে আমরা প্রথম পার্টে দেখেছি। যাই হোক, নাম্বার ট্রেস হলে অনিমেষ জানায় ব্যাপারটা পরে দেখছি। এরপর অনিমেষ মাধবীকে মনিটরিং এর দায়িত্ব দিয়ে বিতানকে দমান্তির সঙ্গে মালদার দিকে পাঠায়। এদিকে সাগর ও তার সঙ্গী চলে আসে মালদায়। মালদায় এসেই সাগর তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। কদিন বাদে আবার তাদের বিয়ে। এ নিয়ে দুজনেই বেশ খুশি। অন্যদিকে হ্যালো এবং বাদল ধানবাদে পৌঁছে গিয়ে মোবাইল লোকেশনের চারপাশের ডাকাতগুলোকে খুঁজতে শুরু করে। দুই ডাকাত সেখানে ক্যারাম খেলছিল। বাদলকে সেখানে দেখা মাত্রই তাদের মধ্যে একজন তাকে চিনে ফেলে আর পালাতে শুরু করে। যে ডাকাতটা বাদলকে দেখতে পায় সেই বাদলের ওয়াইফকে গুলি করেছিল, তাই বাদলের মাথা গরম হয়ে যায়। এজন্য তাকে ধাওয়া করতে করতে নদীর পাড়ে গিয়ে আটকায়। তারপর পিস্তল তাক করলে ডাকাতরা ভয়ে জানায় আমি সবার নামই বলছি, আমাকে ছেড়ে দেন। সবার নাম সে বলেও দিতে চায়। এই ডাকাতটার নাম মনীষ। বাদল তাকে জিজ্ঞেস করে নেতাজিকে আর সে কোথায় আছে। মনীষ নেতাজির কোনো তথ্য দিতে পারে না, আবার বাঁচার জন্য আকুতিও করতে থাকে। কিন্তু বাদল হেডশট করে ওয়াইফকে গুলি করার বদলা নিয়ে নেয়। মনীষ মারা গেলে বাদল অনিমেষকে ফোন করে বলে ডাকাত মনীষ ইনকাউন্টারে মারা গিয়েছে। এই সব কিছু সামনে থেকে দেখে হ্যালো। এই পর্যায়ে আমরা সেন্ট্রাল জেল দেখতে পাই। সেখান থেকে পুলিশ পুল্লুকে নিয়ে কোর্টে যাওয়ার প্রস্তুতি নিতেই পুল্লুর সাথের দুই ডাকাত পুলিশদের উপরে আক্রমণ করে। গোলাগুলিতে অনেক পুলিশ মারাও যায়, এমনকি পুল্লু অফিসারকেও মেরে ফেলে। এরপর অন্য ডাকাতদের সাথে যেতে থাকলে অন্য দুই ডাকাত বলে তোর এখন পা ভাঙা, আমাদের সাথে কাজ করার শক্তি এখন আর তোর নেই, এখন তুই জেলেই কাজ করবি। পুল্লু মেনে নিয়ে গাড়িতে গিয়ে বসে। অন্যদিকে অনিমেষ মনীষের বলে যাওয়া আরও এক ডাকাতকে ধরা নিয়ে ফোনে সবাইকে ইনস্ট্রাকশন দিতে থাকলে তখনই সেখানে গীতা চলে আসে। অনিমেষ গীতাকে বলে আবারও আপডেট নিতে চলে এসেছেন। গীতা রেগে বলে আমি আমার কাজ করতে এসেছি, ওরা আমাদের একজনকে মেরেছে, আমরা ওদের 4 জনকে মারব। অনিমেষও জানাই অলরেডি একজন মারা গেছে আর এখন তারা দ্বিতীয় টার্গেটের পেছনে আছে। ততক্ষণে বাদলরা দ্বিতীয় ডাকাতকে খুঁজতে একটা কলোনিতে এসে ডাকাতকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এর মধ্যে মাধবী নেতাজির একটা লিড খুঁজে বের করে। জ্যোতিকে নেতাজি তথা রবি বিয়ে করেছে, আর দুজন ফোনে কথা বললে অনিমেষ জেনে যায় নেতাজির আসল নাম রবি। রবি নামটা তাদের কাছে কমন নাম। রবি জ্যোতির সাথে কথা বলে বাড়িতে যাওয়া নিয়ে। এইটা জানতে পেরে অনিমেষও ঠিক করে সে রবিকে ধরতে যাবে। গীতা এবার অনিমেষের সাথে যেতে চায়। অনিমেষ প্রথমে না করলেও পরে রাজি হয়। এই পর্যায়ে আবারও দেখানো হয় ওই রাজনৈতিক নেতাকে। তার এক প্রেমিক আছে, কিন্তু সে কিছুই করতে পারে না, যা করে সব চেলা, যেটা আবার নেতা দেখে ফেলে। দেখে অনেক রেগে যায়। নেতা তার চেলার উপরে রাগ দেখানোকালীন পুল্লু কল করে তাকে আর নিজেকে নেতাজি পরিচয় দেয়। নেতা এতে রেগে যায় আর বলে তোদের দেখে নেব। ফোন কেটে দিয়ে চেলাকে বলে এই নেতাজিকে তোর খুঁজে বের করতে হবে। চেলা জানায় ঠিক আছে। এরপর নেতা কাকে যেন ফোন করে কাজ করতে বলে। এদিকে বিতান এবং দমান্তি মালদার উদ্দেশ্যে রওনা দিলে নিজেদের মধ্যে বিভিন্ন কথা বলে। মূলত দমান্তি ফিল্ড ওয়ার্কের জন্য বিতানকে মোটিভেট করে। এর মধ্যে চলে আসে তারা মালদার লোকাল থানায়। এসে বলে তারা সাগরকে অ্যারেস্ট করতে এসেছে। সাগরের কথা শুনে ওসি বলে আপনারা যাকে ধরতে এসেছেন তার নাম সাগর নয়, তার নাম জিসান গাজী। আর আজকে তার মালদার সব থেকে বড় ডন মির্জা আব্বাস খানের মেয়ের সঙ্গে বিয়ে। আমিও সেখানে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছি। তাকে ধরা তো দূরের কথা, স্পর্শও করা যাবে না। কিন্তু দমান্তি এবং বিতান হাই অথরিটির কথা বলে ওসিকে নিয়ে ঠিকই চলে আসে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার পর পিস্তল নিয়ে নামতে চাইলে ওসি বলে পিস্তল রাখুন, এখানে ওটা ঢুকাতে পারবেন না, শুধু রিকোয়েস্ট করবেন নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দমান্তি বিয়ের আসরে এসেই সাগরকে অ্যারেস্ট করতে চায়। এটা শুনে আব্বাস খান এসে জিজ্ঞেস করে কেন অ্যারেস্ট করবেন ওকে।
আমার জামাই খুন রাহাজানি ডাকাতি ছিনতাই করবে না তো কি আপনাদের মতো ইউনিফর্ম পরে লোকদের পা চাটবে? কথাটা শুনে বিতান রেগে যায়। এতে আব্বাসের লোকেরাও পিস্তল তাক করে। আব্বাস আবার সবাইকে শান্ত করায়। তখনই দমান্তি ফোন বের করে দেখায় সোনালীকে নিয়ে করা সাগরের বিয়ে। ভিডিও দেখিয়ে বলে, সাগরের তো একটা মেয়েকে দিয়ে হয় না, এখানে আসার আগে একজনকে ধর্ষণ করে এসেছে, এমন কারো সাথে কি মেয়ের বিয়ে দেবেন আব্বাস সাহেব? আব্বাস এবার রেগে গিয়ে বলে, সাগরকে নিয়ে যান আর এরিয়ার বাইরে নিয়ে গিয়ে যা ইচ্ছা করুন। সাগর আব্বাসকে বলে, এই প্রথম ভুল করেছে, মাফ করে দেন। আব্বাস তাকে মাফ করে না। বিতান সাগরকে নিয়ে যেতে থাকলে বিয়ের কোণে গুলি করে মেরে ফেলে সাগরকে। মেরে ফেলার পর বলে, কোনো মেয়ের আত্মসম্মানে আঘাত হানলে আমি মেয়ে হয়ে সেটা মেনে নেব না, আর মালদায় কোনো চরিত্রহীনের কোনো জায়গা নেই। এদিকে রবি ততক্ষণে বাড়িতে চলে আসে। রবি লোকেশন ট্র্যাক করে পিছু পিছু চলে আসে অনিমেষ এবং গীতাও। রবি তার ওয়াইফের সাথে একান্ত সময় কাটানো শুরু করার পর্যায়ে অনিমেষ রবির উপরে অ্যাটাক করে। দুজনের মধ্যে লড়াই হয়। অন্যরূপে গীতা জ্যোতিকে বন্দি করতে চাইলে জ্যোতি বেডের নিচ থেকে পিস্তল বের করে গীতাকে আঘাত করে অনিমেষের মাথায় পিস্তল ধরে। অনিমেষ পিস্তল ধরে রবির মাথায়। গীতাও বাদ যায় না। গীতা পিস্তল ধরে জ্যোতির মাথায়। টান টান এক মোমেন্ট চলে আসে এই পর্যায়ে। এই পর্যায়ে একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। রাজনৈতিক নেতা গাড়ির বহর নিয়ে বের হলে তার উপর অ্যাটাক হয়, আর তাকে এসে বাঁচায় ওই চেলা গুরু। সেই থেকে গুরুর নেতার ডান হাত হয়ে যায়। এদিকে অনিমেষ নেতাজি তথা রবিকে থানায় নিয়ে আসলে রবি অনিমেষের উপরে প্রচণ্ড রাগ দেখায়। অনিমেষ তখন রবির স্ত্রী আর সন্তানকে সেখানে হাজির করে। এতে রবি আরও রেগে যায়, কিন্তু অনিমেষ তার কথায় পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে, তোর সাথে আর কে কে আছে বল। রবি চুপচাপই থাকে। অনিমেষ তখন তার কৌশল কাজে লাগায়। রবির ছেলেকে তার করা অন্যায়ের ব্যাপারে বলতে থাকলে রবি তার ছেলেকে কিছু বলতে নিষেধ করে। অনিমেষ বলে, কেন টাকার জন্য যখন বন্দুকের নলের সামনে 8 বছরের বাচ্চাকে মেরে ফেলিস তখন কিছু মনে থাকে না? গণেশ দাসের ছেলে যখন বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে সেটা কখনো তোর নজরে আসে না, তাই না? অনিমেষ ছেলের সামনে রবির সাথে উঁচু গলায় কথা বলতে থাকলে রবির ছেলেটা ভয় পেতে থাকে। তাই অনিমেষ মাধবীকে নির্দেশ দেয় রবির স্ত্রী এবং ছেলেকে বাইরে নিয়ে যেতে। বাইরে যাওয়ার সময় রবির স্ত্রী অনিমেষের উপরে রাগ দেখালে অনিমেষ সহজ ভাষায় চলে যেতে বলে। তাদের বাইরে যাওয়ার পর অনিমেষ রবিকে বলে, তোর সাথে আর কে কে আছে বল, না হলে তোর স্ত্রী ছেলের সামনে এমন অবস্থা করব ভাবতেও পারবি না। রবি এবার ভয় পেয়ে যায়, তাই চায় তার ফোন। রবির অনেকগুলো ফোন, সবগুলোই তার সামনে নিয়ে আসা হয়। রবি সেখান থেকে একটা ফোন নিয়ে কাউকে মেসেজ করে আর সবাইকে কিছুক্ষণ দেরি করতে বলে। একটু পরে একজনের কল আসলে বিতান ফোনটা লাউডে রাখে। রবি কল রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ জিজ্ঞেস করে, সব কি ঠিক আছে? রবি জানায়, হ্যাঁ ঠিক আছে নেতাজি। রবির মুখে নেতাজি শব্দটা শুনে অনিমেষ অবাক হয়ে যায় আর বলে, এদের কয়টা নেতাজি? রবি যদি নেতাজি না হয় তাহলে আসল নেতাজি আবার কে? এরপর অনিমেষ ইশারায় রবিকে বলে তাদের পরবর্তী প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করতে। নেতাজি রবিকে জানায়, আপাতত আর কোনো ডাকাতি নয়, কয়েকদিনের জন্য লুকিয়ে পড়। এইটা বলে ফোন কেটে দেয়। ফোন কাটার পর অনিমেষ বিতানকে বলে এই নেতাজির নাম্বার লোকেশন ট্র্যাক করতে। এদিকে রবিকে জিজ্ঞেস করে, এই নেতাজি আবার কে? রবি জানায় সে জানে না। অনিমেষ বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও রবি কিছু না বললে অনিমেষ গীতাকে রুমের বাইরে বের করে দিয়ে শুরু করে দেয় 3rd ডিগ্রি। এই যে রবি গ্রেফতার হয়েছে এইটা নিউজে দেখাতে থাকলে সেটা দেখে নেতা এবং তার চেলা, কিন্তু চেলাকে বেশ চিন্তিত দেখা যায়। নিউজ মিডিয়ায় নেতাজি নিয়ে কথা বললে নেতা এবার নেতাজি কে সেটা জানার জন্য তার এক লোককে ফোন করে আর দ্রুত বের করতে বলে। ওইদিকে বিতান রবির দেয়া নাম্বারগুলো ঘাটাঘাটি করে অনিমেষকে জানাই, ইনিশিয়াল ট্র্যাক করে আমরা জানতে পেরেছি ডাকাতরা আনভেরিফাইড সিম ইউজ করেছে। রবির ফোন থেকে আমরা নতুন একটা নাম্বার পেয়েছি, তার মধ্যে একটা নাম্বার ওই নতুন নেতাজির। নাম্বারটা ইন্টারন্যাশনাল কলের মতো, দেখে মনে হবে আমেরিকা বা লন্ডন থেকে কল এসেছে, কিন্তু আসলে ইন্ডিয়া থেকে এসব করছে। এসব ব্যাপার শুনে অনিমেষ অবাক হয়, জিজ্ঞেস করে এসব করে কি লাভ? বিতান জানায় তারা নিজেদের লোকেশন হাইড করার জন্যই এটা করছে। অনিমেষ এবার জানতে চায় এটা কিভাবে সম্ভব। বিতান জানায় এইটা তখনই সম্ভব যখন তাদের কাছে প্রফেশনাল কল সেন্টারের মতো IVR সিস্টেম থাকবে। তারা VPN চেঞ্জ করে আলাদা আলাদা লোকেশন থেকে কল করবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না। বিতান আরও জানায় আমি লাস্ট কলটা ট্রেস করেছি, এটা দমদম সেন্ট্রাল জেল থেকে এসেছে। জেলের ভেতর থেকে নতুন নেতাজি রবিকে কল করেছিল। এই নেতাজির নাম পুল্লু গুপ্তা। দমান্তি তখন অনিমেষকে জানায় এই পুল্লু গুপ্তা 2022 সাল থেকে জেলে আছে। একটা বিয়ে বাড়িতে ডাকাতি করতে গিয়ে তারা নববধূকে মেরে ফেলে পালাতে থাকলে পুলিশ পিছু নেয় আর পুল্লুকে ধরে ফেলে। এসব শুনে অনিমেষ বলে তাহলে তো জেলে গিয়ে একবার পুল্লুর সাথে দেখা করতেই হয়। পরের দিনেই অনিমেষ পুল্লুর সঙ্গে দেখা করতে দমদম সেন্ট্রাল জেলে চলে আসে। পুল্লুকে আমরা জেলে VIP অবস্থায় থাকতে দেখি।
জেলারও তার পকেটে। জেলে এসে অনিমেষ পুল্লুর সাথে দেখা করতে চাইলে জেলার প্রথমে না না করলেও পরে ঠিকই নিয়ে আসতে বাধ্য হয়। অনিমেষ পুল্লুর কাছে এসে আগে জিজ্ঞেস করে, রবিকে তুই কল করেছিলি? পুল্লু সেখানে থাকা তার এক লোককে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি কাল রাতে রবিকে কল করেছিলাম? ওই লোকটা তখন বলে, না তো নেতাজি। নেতাজি নাম শুনে অনিমেষ বলে, তাহলে তুই নেতাজি? পুল্লু জানায়, হ্যাঁ আমি নেতাজি, আবার আমি নাও হতে পারি। এখানে অনেক নেতাজি আছে, কিন্তু আপনি কাকে খুঁজছেন সেটা বলুন। অনিমেষ তখন বলে, নেতাজির নাম নিয়ে বিভিন্ন সোনার দোকানে ডাকাতি করা হয়েছে। এটা শুনে পুল্লু বলে, এসব আমি করেছি, রবি করেছে, সাথে এই জেলে অনেকেই এসব কাজ করেছে। আপনি কাকে চাচ্ছেন বলুন। অনিমেষ এরপর জিজ্ঞেস করে, এই নেতাজি নামের পেছনে লুকানোর প্রয়োজন কেন হলো? পুল্লু বলে, পাবলিক আর পুলিশকে বোকা বানানোর জন্য। এই দেশে নেতাজির অনেক দাম, তাই আমিও নিজেকে নেতাজিই মানি। অনিমেষ এসব শুনে বলে, তার মানে এই কোডের পেছনে আরো অনেক নাম আছে। পুল্লু জানায়, আমি তো সেইটাই আপনাকে বলছি। অনিমেষ পুল্লুর কাছ থেকে সবার নামের লিস্ট চাইলে পুল্লু জানায়, এসব জানা আপনার জন্য ঠিক হবে না। পুল্লু তখন উল্টো অনিমেষকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে, আর তার এক চেলার ফোন থেকে অনিমেষের স্ত্রীকে কল করায়। অনিমেষের স্ত্রী কলটা রিসিভ করে অনিমেষকে বলে, তুমি কার নাম্বার থেকে কল করেছ? অনিমেষ তাকে মিথ্যা বলে। সে বলে, এটা তার ফ্রেন্ডের নাম্বার। অনিমেষ তার স্ত্রী আর ছেলের সঙ্গে কথা বলে দেখে তারা ঠিকঠাক আছে কিনা। সেই সময় ফোনে এক আগন্তুককে দেখতে পায়। এই লোকটি ঘরে কাজ করতে আসলেও পুল্লু জানায়, এটা আমার লোক। সাথে বলে, রবিকে আপনি বাড়ি থেকে তুলে আনতে পেরেছেন, আর আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না। অনিমেষ এবার চিন্তায় পড়ে যায়। এসবের মধ্যে ফ্যামিলিকে দূরে রাখতে বলে। পুল্লু বলে, আপনাদের গুলি করতে পারমিশন লাগে, কিন্তু আমাদের যখন মুড অন হয়ে যায় তখনই আমরা গুলি করি, তাই সাবধান থাকবেন। অনিমেষ ভয় পেয়ে জেল থেকে বের হতে থাকলে সবাই অনিমেষকে দেখে হাসাহাসি শুরু করে। অনিমেষ জেল থেকে সোজা আসে বাড়িতে। স্ত্রী আর ছেলেকে স্বাভাবিক দেখে কিছুটা চিন্তামুক্ত হয়। এরপর অনিমেষ হয়ে যায় ফ্যামিলি ম্যান। তবে অনিমেষকে চিন্তিতই দেখা যায়। এর মধ্যে বাদল অনিমেষকে কল করে জানায়, রবির ফ্যামিলিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাদল আবারও অনিমেষকে পুল্লুর ব্যাপারে জিজ্ঞেস করলে অনিমেষ বলে, পুল্লুকে ভাঙা কঠিন হবে। শুধু রবি আর পুল্লুই নয়, আমার মনে হয় এখানে বড় কোনো মাথা আছে, যাকে আমরা ধরতে পারছি না। অন্যদিকে রাজনৈতিক নেতাকে দেখা যায় খোলা মাঠে। ঘরে বোধহয় তার টয়লেট নেই, তাই বাইরে এসে ঝোপের ধারে টয়লেট করতে থাকে। এমন সময় নেতার ফোনে কল আসলে নেতা গুরুকেই ধরতে বলে। গুরু ফোন ধরলে ওপাশ থেকে জানানো হয়, নেতাজি হচ্ছে পুল্লু। এর মধ্যে জড়িত আছে রবি এবং আপনার চালা গুরুও, যার আসল নাম রাজু। গুরু সব শুনে কিছু না বলে ফোন কেটে দেয়। টয়লেট শেষ করে গাড়িতে এসে আবারও ফোন করে। তারপর গুরুর নাম শুনলে রেগে গাড়ি থেকে বের হয়, আর তখনই গুরু হেডশট করে মেরে ফেলে নেতাকে। এরপর গুরু তথা রাজু নেতার সব লোকদেরও মুহূর্তের মধ্যে গুলি করে মেরে ফেলে। সবাইকে মারার পর নেতার লাশের কাছে গিয়ে বলে, তোকে নেতাজি কে বানিয়েছে? তুই তো গুলি থেকেই নিজেকে সেভ করতে পারিস না। এটা বলে নেতার হাত থেকে স্বর্ণের আংটি এবং ঘড়ি খুলে নেয়। তারপর বলে, আমি আসল নেতাজি। এই পর্যায়ে আবারও ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়, যেখানে দেখা যায় গুরু তথা রাজু সবাইকে একত্রিত করে পুরো প্ল্যান করছে। ডাকাতির দায়িত্ব দেয় রবিকে, জানায় পুল্লু জেল থেকে সব সামলাবে, আর সে নেতার সাথে থেকে সবকিছুতে হেল্প করবে। এরপর সিন প্রেজেন্টেতে নিয়ে আসলে অনিমেষ তার টিম নিয়ে রাজনৈতিক নেতা নির্ঝরের ডেড বডির কাছে আসে ইনভেস্টিগেশন করার জন্য। সেখানে সাংবাদিকরা অনিমেষকে জিজ্ঞেস করে, পলিটিশিয়ানরাই যেখানে সেফ নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে সেফ থাকবে? আমরা কি পশ্চিমবঙ্গ থেকে চলে যাব? অনিমেষ বলে, কিছু আপদ বিদায় হলে পশ্চিমবঙ্গরই ভালো হবে। এই কথা বলে সাংবাদিকদের ইগনোর করে অনিমেষ আসে দমান্তি এবং বাদলের কাছে। দমান্তি অনিমেষকে জানায়, এটা প্রি প্ল্যান্ড মার্ডার। বাদল বলে, আমার কাছে মনে হচ্ছে এই মার্ডারে নির্ঝর আর বিয়ে গুরুর হাত আছে। তাকে ট্রেস করা যায়নি, আর ড্রাইভারও মিসিং। গীতা সেই সময় অনিমেষকে কল করে জানায়, নির্ঝরের খুনের জন্য অপোজিশন অনেক ক্ষেপে আছে, তারা পুলিশকেই ব্লেম করছে। সবাই হেডকোয়ার্টারের সামনে ভিড় করেছে। তুমি দ্রুত নেতাজিকে ধরে নিয়ে এসো, না হলে আমাকে রিজাইন করতে হবে। গীতার কথা বলা শেষ হতেই হ্যালো অনিমেষকে জানায়, গুরুর ফোনটা ট্র্যাক করা গেছে। অনিমেষ আর কালক্ষেপণ না করে দ্রুত গুরুর লোকেশনে পৌঁছায়, কিন্তু গুরুকে তারা পায় না। তবে গুরুর ফোন সেখানে বাজতে থাকলে অনিমেষ পিক করে। গুরু বলে, আমাকে খুঁজতে আসছেন না? আরে আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছি, আমি আছি আপনাদের এলাকাতে, পারলে ধরে দেখান। এটা বলে কল কাটলে অনিমেষ বিতানকে নাম্বারটা দেয় কারেন্ট লোকেশন ট্র্যাক করার জন্য, কিন্তু বিতান দেখে লোকেশনটা তাদেরই অফিস। অনিমেষ চিন্তায় পড়ে যায়, তাই দ্রুত আসতে থাকে। এদিকে অফিসের মধ্যে বিতান ও গুরুকে খুঁজতে থাকে। একসময় গুরুর সামনে চলে আসে বিতানের। এরপর বলে, ভাবছেন এখানে কিভাবে এলাম? যেভাবে আপনারা আমাদের খুঁজে বের করেছেন ঠিক সেইভাবে আমি আপনাদেরকে খুঁজে বের করেছি।
বিতান গুরুকে বলে, খুব ভালো করেছিস, তোর বন্ধু এখানেই আছে, এবার তুইও তার কাছে যাবি। শুরু হয় দুজনের লড়াই। এই লড়াইয়ের মাঝখানে মাধবী আসলে গুরুকে দেখে সে চেনে ফেলে। এই গুরুর সাথেই মাধবীর ধাক্কা লেগেছিল, আর সে বুঝতে পারে খাবারের ব্যাগে সেই বোমা ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীতে যেটা মাঝ নদীতে ব্লাস্ট হয়েছিল। মাধবীর সবকিছু মনে পড়লেও গুরু মাধবীকে ধাক্কা দিয়ে আহত করে। এদিকে বিতান এবং গুরুর লড়াই চলতে থাকলে বিতানের কৃত্রিম পাটা গুরুর হাতে চলে আসে। ওই ব্লাস্টে বিতান হারিয়েছিল তার পা, তাই সে ফিল্ড অপারেশন নিয়ে এত ভয় পেত। বিতান তবুও মাথা নোয়ায় না, এক হাত দিয়ে লড়াই করতে চায়, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। গুরু কৃত্রিম পা দিয়ে মুখে অনেক আঘাত করে বিতানকে মেরে ফেলে। বিতানকে মারার পর রবিকে নিয়ে চলে যায়। ততক্ষণে মাধবীর জ্ঞান ফিরলে বিতানের নিথর দেহ দেখে চিৎকার করে ওঠে। একটু পরে অনিমেষরাও চলে আসে, আর এসে বিতানের নিথর দেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। দময়ন্তী রেগে গিয়ে অনিমেষকে বলে, পুলিশ হয়ে আমরা নিজেদের লোককেই বাঁচাতে পারছি না, তাহলে বাইরের মানুষদের কিভাবে প্রোটেকশন দেব, আর কতজন এভাবে মরবে? মাধবী অনিমেষকে আবারও জানায়, সুন্দরবনে গুরু ওই ব্লাস্ট ঘটিয়েছিল। এইটা শুনে বাদল মাধবীকে বলে, কিন্তু সে কেন অনিমেষ স্যারকে মারতে চাইবে? গুরুর সাথে ওই ট্রাফিকিং র্যাকেটের বসের কি সম্পর্ক? অনিমেষ এবার সবকিছু বুঝতে পারে, তাই সবাইকে সবকিছু খুলে বলে। নেতা নির্ঝরের হিউম্যান ট্রাফিকিং র্যাকেটের সাথে কানেকশন ছিল, যা প্রথম পার্টে আমরা দেখেছি। তখন দময়ন্তী বলে, একদম ঠিক বলেছেন, নারী পাচারের টাকাও নির্ঝরের কাছে আসত। তাছাড়া নির্ঝরের অনেক বেআইনি ব্যবসাও ছিল। অনিমেষ দময়ন্তীর সাথে কথা মেলায়, বলে, আমি সুন্দরবনে ঢোকাতে তাদের ট্রেন ভেঙে গিয়েছিল। অনিমেষ বুঝতে পারে তাদের ৩ নম্বর মাথাটা গুরুই ছিল। তখন দময়ন্তী অনিমেষকে বলে, আপনার মনে আছে আমি আপনাকে আমার দাদার কথা বলেছিলাম? সিদ্ধার্থ ঘোষ, সে আমার দাদা, যাকে পুল্লু আর তার 2 শাগরেদ মিলে জেলের বাইরে খুন করেছিল। গীতা ম্যাম শুরু থেকেই সবটা জানতেন। আমি আমার দাদার খুনের বদলা নিতে চেয়েছিলাম, যার কারণে আমি সমস্ত আপডেট গীতা ম্যামকে দিচ্ছিলাম। আমরা প্রথম পার্টে ধারণা করেছিলাম দময়ন্তী রবিকে সকল তথ্য পাচার করে। এইটাও বলেছিলাম দময়ন্তী ডাকাত দলের সাথে জড়িত। সেই সময়টাতে এরকমভাবেই আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এখানে এসে বোঝা যায় সে সব তথ্য আসলে গীতাকে দিচ্ছিল, আর ভাইয়ের বদলা নিতেই সে এখানে এসেছে। দময়ন্তী আরও বলে, আমার ভাইয়ের উপরে 3 জন অ্যাটাক করেছিল, পুল্লুও সেখানে ছিল। পরে জানতে পেরেছি রবিও সাথেই ছিল, তবে 3 নম্বর জনের খোঁজ পায়নি। এখন বুঝতে পারছি সে হচ্ছে গুরু। বাদল তখন অনিমেষকে বলে, গুরুর ফোনটা এবার অফ, পার্সোনাল সিমে কোনো রেকর্ড নেই, তাকে ট্র্যাক করাও সম্ভব হচ্ছে না। অনিমেষ বলে, তাকে ধরার জন্য পুল্লুকে তুলে আনতে হবে। গণেশ আর বিতানের রক্তের প্রতিটা ফোঁটার দাম তাদের থেকে সুদে আসলে বুঝে নেব। এবার বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ। এবার ওরা বেঙ্গল পুলিশের লাথি খাবে। গীতাও অনিমেষকে এতে পারমিশন দিয়ে দেয়। পরদিনই অনিমেষ পুল্লুকে তুলে আনার জন্য জেলখানায় যায়। এসে অনিমেষ জেলারকে বলে, পুল্লুকে যেন বের করে দেয়। জেলার জানায়, এইটার কোনো পারমিশন নেই। অনিমেষ বলে, পারমিশন নেওয়ার এখন সময় নেই, আমার হাতে এখনও আমার 2 খুন হওয়া কলিগের রক্ত লেগে আছে। জেলার বলে, আইনকে আইনের পথেই চলতে হয়। আইনের কথা শুনে অনিমেষ বলে, তাই নাকি? জেলের ভেতর আসামিদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার বিষয়টা কি আইন মেনে নেয়? বিতান তার মাকে বাড়ি রেখে ডিউটিতে এসে শহীদ হয়েছে। গণেশ দাস তার একমাত্র ছেলেকে বাড়িতে রেখে ডাকাতদের সঙ্গে লড়াই করতে গিয়ে বুক ঝাঁঝরা করেছে। ডাকাতির চক্করে একটা 8 বছরের ছেলে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছে। এক নবদম্পতিকে তারা খুন করেছে, এমনকি একটা মেয়েকে ধর্ষণও করেছে। জেলার এবার নরম হয়, সাইডে নিয়ে এসে বলে, মাঝে মাঝে আমিও আইন ভাঙি। আজ রাতে আসবেন আর সব কয়টাকে তুলে নিয়ে যাবেন, সেই ব্যবস্থা আমি করছি। অনিমেষ হাত মিলিয়ে ডিল ডান করে। রাতে পুল্লুকে ধরার জন্য জেলার নাচ গানের ব্যবস্থা করে, আর সেখানে অনিমেষ সহ তার টিম ছদ্মবেশ ধরে আসে। নাচের মাঝখানেই টিম পুল্লুর রুমে থাকা সবকিছু ব্যাগে ভরে। নাচ গান শেষে সবাই পুল্লুকে ধরে গাড়িতে তোলে, আর তখনই জেলে থাকা পরিতোষ আকাশে গুলি ছুড়ে সবার দৃষ্টি তার দিকে নিয়ে আসে। এরপর বলে, আমাকে হয়তো কারো মনে নেই, আমি তো ছিলাম এই জেলেতেই। অনিমেষ বলে, জেলের ভেতরে বন্দুক কিভাবে? পরিতোষ জানায়, এই জেলটা তো আমারই, আমি যা ইচ্ছা তাই করব। এই পরিতোষ ছিল পুলিশ। প্রথম পার্টে অনিমেষ এই পরিতোষের সাথে হিউম্যান ট্রাফিকিংয়ের অপারেশনে যায়। পরবর্তীতে দেখে পরিতোষও সেখানে জড়িত, তাই তাকে জেলে ভরে। আর এই পরিতোষই অনিমেষকে বোম ব্লাস্ট করে মারার চেষ্টা করেছিল। সাথে জড়িত ছিল নেতা নির্ঝরও, সেইটা এবার স্বীকার করে। অর্থাৎ সবার মাথা হচ্ছে এই পরিতোষ।
আর সে পুল্লু, রবি আর গুরুকে দিয়েই কাজ করায়। এসব বলে পরিতোষ অনিমেষকে মারার জন্য পিস্তল তাক করে, আর ঠিক তখনই জেলার পরিতোষের হাতে গুলি করে। এতে পরিতোষ বেশ অবাক হয়। সে এতদিন ভেবে এসেছিল জেলার তার লোক। জেলার অনিমেষকে বলে, আপনি এদেরকে তুলে নিয়ে যান। এরা আইনের সমস্ত আটঘাট জেনে তারপর ক্রাইম করে। ধরা পড়লেও এরা ছাড়া পেয়ে যায়। এরা বেঁচে থাকলে সমাজেরই ক্ষতি হবে। বাইরের ব্যাপারটা আপনি দেখে নেন, আমি ভেতরেরটা দেখছি। পরিতোষ তখন তার লোকদের নিয়ে অনিমেষের টিমের উপরে চড়াও হয়, কিন্তু অনিমেষ এবং তার টিম পরিতোষের সব লোকদের মেরে নাস্তানাবুদ করে। তা দেখে পুল্লু এবং পরিতোষ জেলের দেয়াল টপকে পালানোর চেষ্টা করতে থাকলে তারা ব্যর্থ হয়। এর মধ্যে অনিমেষ তার টিম নিয়ে পুল্লু আর পরিতোষকে ঘিরে ফেলে অনিমেষ পরিতোষকে বলে, তোদের বাড়ির পাশ বালিশ নয় যে সহজেই টপকে যাবি। পুল্লু তখন অনিমেষকে হুমকি দিয়ে বলে, তুই ভালো করছিস না, এই খেলা এখনই শেষ হবে না। রবি আর রাজু কিন্তু বাইরে আছে, নিজেদের বিপদ ডেকে আনিস না। পরিতোষ বলে, খেলা কিন্তু এখনো বাকি। অনিমেষ দুজনকে উদ্দেশ্য করে জানায়, হ্যাঁ, এবার আর লুকোচুরি খেলব না, খেলা হবে এবার সামনাসামনি খোলা মাঠে। তোদের কে কে আছে সবাইকে আসতে বল, আমি এবার রেডি। পরদিন সকালে অনিমেষ ঘুম থেকে উঠে দেখে তার ছেলে বরুণ তাকে অনেকবার কল করেছে। তাই সে আগে স্ত্রী ইন্দ্রাণীকে কল করে। ইন্দ্রাণী জানায়, ছেলে কুইজ কম্পিটিশনে গিয়েছে, একটু কথা বলে নিও। অনিমেষ জানায়, ঠিক আছে। এরপর অনিমেষ অফিসের রুমে বিতানের কেবিনে এসে বিতানকে মিস করতে থাকে, অনেক ইমোশনালও হয়। তখন বরুণ তার কুইজ কম্পিটিশনের শুটিং সেট থেকে অনিমেষকে ফোন করে বলে, বাবা তুমি আমাকে উইশ করনি কিন্তু। অনিমেষ বরুণকে বেস্ট অফ লাক জানিয়ে দেয়। কিছুক্ষণ পর কুইজ কম্পিটিশনের শুটিং শুরু হলে 12 জন স্কুল স্টুডেন্ট এতে অংশ নেয়। ভেতরে আবার অনেক লাইভ অডিয়েন্সও থাকে। এর মধ্যে গুরু তথা রাজু এবং রবি বন্দুক নিয়ে শুটিং সেটে ঢুকে পড়ে আর সবাইকে জিম্মি করে। রাজু সেখানকার সব সিকিউরিটি ক্যামেরাগুলো নষ্ট করে ফেলে, যার ফলে ভেতরের কোনো খবর কেউ জানতে পারে না। রাজু ডিরেক্টরের থেকে মাইক নিয়ে স্টেজে উঠে রবিকে বলে, আমার দিকে ক্যামেরা ধর। রবি তখন রাজুর লাইভ ভিডিও বানাতে শুরু করে। রাজু মাইকে বলে, আমি আপনাদের সবার নেতাজি। কিছুদিন ধরেই বাংলায় অনেক আতঙ্ক তৈরি হয়েছে, এজন্য আমিই দায়ী। এখন এই বারুইপুরের টেলি একাডেমি স্টুডিওতে আমরা বাচ্চা বুড়ো সবাইকে হোস্টেজ বানিয়েছি। রবি চারপাশের সিন লাইভ ভিডিওতে দেখায়। এই লাইভ ভিডিও অনিমেষও দেখতে থাকে। রাজু লাইভে আরো বলে, আমাদের কিছু ডিমান্ড আছে। প্রথমত স্পেশাল অফিসার অনিমেষ দত্ত, তুমি যেখানে থাকো আমাদের এখানে চলে এসো, না হলে এখানে সবাই মারা যাবে। রাজুকে দেখে অনিমেষের শরীরের প্রতিশোধের আগুন জ্বেলে ওঠে। সে রাজুকে ধরার জন্য তার পুরো টিম নিয়ে স্টুডিওতে চলে আসে। টিমের সাথে থাকে গীতাও। অনিমেষ এসে ম্যানেজারকে ডাকে, জিজ্ঞেস করে ভেতরে কয়জন আছে। ম্যানেজার অনিমেষকে জানায়, ভেতরে 12 জন বাচ্চা, ক্যামেরাম্যান, অডিয়েন্স মিলে মোট 120 জনের মতো আছে। অনিমেষ ভেতরে সিসিটিভি ক্যামেরার ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার জানায়, রবি আর রাজু সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দিয়েছে, যার ফলে ভেতরে কি হচ্ছে সেটা কেউই জানে না। যেহেতু ভেতরে অনেকে হোস্টেজ, তাই অনেক আত্মীয় স্বজনও আসবে, তাই সবাইকে সামলানোর দায়িত্ব দেয় মাধবীকে। হ্যালোকে নির্দেশ দেয় আশেপাশের সবকিছু দেখতে। এরপর অনিমেষ হ্যান্ড মাইকের মাধ্যমে বাইরে থেকে রাজু আর রবিকে বলে, সবাইকে ছেড়ে দে, আমি চলে এসেছি। অনিমেষ এরপর ম্যানেজারকে বলে, আমরা এই ফ্লোরের একটা নকশা চাই। ম্যানেজার তখন তাকে ওই ফ্লোরের একটা নকশা এনে দেয়। কিছুক্ষণ পর সেখানে বিচলিত হয়ে অনিমেষের স্ত্রীও চলে আসে। ইন্দ্রাণী বরুণের জন্য অনেক বেশি অস্থির হয়ে উঠলে অনিমেষ তাকে সামলে নেয়। তারপর অনিমেষ ফ্লোরের নকশা দেখে প্ল্যান সাজাতে থাকে। তখনই এক কনস্টেবল গীতাকে ওয়াকিটকির মাধ্যমে জানায়, বাইরে একটা মুভমেন্ট হচ্ছে। বাদল তখন ল্যাপটপে বাইরের সিসিটিভি ক্যামেরা চেক করলে একটা লোককে বাইরের সাউন্ড বক্স রেখে যেতে দেখে। ওই সাউন্ড বক্সের মাধ্যমে রাজু অনিমেষকে ওয়েলকাম জানায়। অনিমেষও মাইকে বলে, আমি এসে গেছি, ওদের ছেড়ে দে। রাজু বলে, সবাইকে ছেড়ে দেব, কিন্তু তার আগে পুল্লু এবং পরিতোষকে ছাড়তে হবে। অনিমেষ এতে রাজি হয় না, যার কারণে রাজু দুজন অডিয়েন্সকে সামনে নিয়ে এসে গুলি করে মেরে ফেলে। তারপর অনিমেষকে বলে, আজ আমরা দীপাবলির মোডে আছি, তাই বেশি ঝামেলা করবেন না। লাশ দুইটা বাইরে নিয়ে আসলে গীতা তাদের হাসপাতালে নিয়ে যেতে বলে আর অনিমেষকে বলে আর বাড়াবাড়ি না করতে, কিন্তু অনিমেষ রাজি হতেই চায় না। তাই রাজু হুমকি দিয়ে বলে, পরিতোষ আর পুল্লুকে এখানে চায়, না হলে আধা ঘন্টা পর 2টো করে লাশ পাবে। গীতা অনিমেষকে আবারও বললে অনিমেষ এবার রাজি হয় আর রাজুকে বলে, ঠিক আছে, আমি পুল্লু আর পরিতোষকে ছেড়ে দিচ্ছি, তুই আগে সবাইকে ছেড়ে দে। রাজু বলে, আমরা পুলিশের কথা শুনি না, আমরা শুধু নিজেদের কথাই শুনি। আরও একটা কথা, আমরা কিন্তু কারো কথাই বিশ্বাসও করি না। আমরা কি আবার নতুন কোনো নমুনা দেখাবো? এটা শুনে অনিমেষ বলে, ঠিক আছে, তুই তোর নমুনা দেখা, তবে আমিও পুল্লু আর পরিতোষকে মেরে ফেলছি। রাজু এবং রবি এবার ঘাবড়ে যায়, তাই জিজ্ঞেস করে, কতজনকে ফেরত চাস? অনিমেষ জানায়, সব বাচ্চা আর বয়স্কদের ছেড়ে দিতে। রাজু 10 জনকে ছাড়তে চায়, কিন্তু শেষমেশ 12 জন বাচ্চা আর বয়স্কদেরই ছাড়তে বলে।
গীতা তখন অনিমেষকে বলে, ভুলে যেও না বরুণও ভেতরে আছে, কিছু হলে প্রেশার আরও বাড়বে। রাজু এদিকে অনিমেষের ছেলে বরুণকে টর্চার করতে থাকে আর রবি তার ভিডিও বানিয়ে অনিমেষের কাছে পাঠায়। নিজের ছেলেকে এভাবে নির্যাতিত হতে দেখে ইন্দ্রাণী কান্নায় ভেঙে পড়ে। এরপর রাজু তার ওয়াকিটকির মাধ্যমে আবারও অনিমেষের সঙ্গে কন্ট্যাক্ট করে। অনিমেষ তাকে বাচ্চাদের ছেড়ে দিতে বলে। এরকম বাড়াবাড়ি করলে ইন্দ্রাণী তাকে বলে, এজন্যই আমি তোমাকে বলেছিলাম পুলিশে জয়েন করো না, তুমি আমার কোনো কথাই শোনোনি, আমি শুধু এখন আমার বরুণকে ফেরত চাই। অনিমেষ তাকে বুঝিয়ে বলে যে ভেতরে বরুণ ছাড়াও আরও 11টা বাচ্চা আছে, সাথে অনেক মানুষ বন্দী আছে, সবার ফ্যামিলি আমার মুখের দিকে তাকিয়ে আছে এখন। গীতা বোঝায় অনিমেষকে, বলে তারা যা খুশি করতে পারে, দুজন সিভিলিয়ান অলরেডি মারা গেছে, আমরা এখন আর কোনো লাশ অ্যাফোর্ড করতে পারবো না। সবার প্রেসারে অনিমেষ রাজুকে বলে, ঠিক আছে আমি পুল্লু আর পরিতোষকে ছাড়ছি, তুই বয়স্কদের ছেড়ে দে। বাইরে তখন সবগুলো ফ্যামিলি হইচই শুরু করলে মাধবী সামলানোর চেষ্টা করে। সেই সময় এক ছেলে মাধবীর হাতে এক ইনহেলার দিয়ে তাকে রিকোয়েস্ট করে বলে তার বাবা ভেতরে আছে, যার শ্বাসকষ্টের অনেক সমস্যা, তাই মাধবী যেন বাবার কাছে ইনহেলারটা পৌঁছে দেয়। মাধবীর কিছু করার অবস্থা না থাকায় চুপচাপই থাকে। তখন একজন বলে ওঠে, এদের সন্তানেরা যদি ভেতরে বন্দি থাকতো তাহলেই বুঝতে পারতো কেমন লাগে। তখনই সেখানে অনিমেষ এসে বলে, আমার ছেলেও ভেতরেই বন্দি আছে, তাদের সাথে নেগোসিয়েশন চলছে, অলরেডি তারা কথা দিয়েছে কিছু বয়স্ক লোকদের ছেড়ে দেবে, আমি কথা দিচ্ছি বাকিদেরকেও সেফলি রেস্কিউ করে আনবো, আপনারা ততক্ষণ একটু শান্ত থাকুন। এর মধ্যে রাত হয়ে গেলে পুল্লু আর পরিতোষকে নিয়ে আসা হয়। এরপর দুজন ভেতরে গেলে রাজু কয়েকজন বয়স্ক লোককে ছেড়ে দেয়। তবে বাদল আর দমান্তি দুজনের কাপড়ে লাগিয়ে দিয়েছিল গোপন ক্যামেরা, তাই ভেতরের পরিবেশটা এবার দেখতে পায় অনিমেষ। দুজনকে পেলে রাজু তার দ্বিতীয় শর্ত জুড়িয়ে দেয়, চায় একটা হেলিকপ্টার। অনিমেষ বলে, হেলিকপ্টার তো এত দ্রুত ম্যানেজ করা যাবে না, 2 ঘন্টা সময় লাগবে। রাজু এতে রাজি হয়ে যায়। এরপর রাজু বরুণের শরীরে একটা বোমা লাগানো জ্যাকেট পরিয়ে দেয়, সেইটার ভিডিও অনিমেষের কাছে পাঠায়। নকশা দেখে তখন দমান্তি অনিমেষকে বলে, আমি আর বাদল এসির ভেন্ট দিয়ে স্টুডিওর ভেতরে ঢুকে বাচ্চাদেরকে বের করে আনতে পারবো, কিন্তু সেই সময় রাজুকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। অনিমেষ রাজুকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে, লড়াইটা তো তোর আর আমার, তুই সামনাসামনি আয় না, যদি তুই জিতিস তাহলে হেঁটে বাংলা ছেড়ে বেরিয়ে যাবি, কেউ তোকে আটকাবে না, কিন্তু নিরীহ মানুষগুলোকে ছেড়ে দে। রাজু বলে, ঠিক আছে, তোর এই ডিমান্ডটা পূরণ করে দিচ্ছি, তুই আমাদের সাথে ভেতরে থাকবি। এটা শুনে পরিতোষ রেগে রাজুকে বলে, তুই কেন অনিমেষকে ভেতরে ঢোকাচ্ছিস? রাজু বলে, অনিমেষ ভেতরে এলে আমি নিজের হাতে ওকে মারবো। এরপর অনিমেষ ভেতরে চলে যায়, আর এদিকে দমান্তি আর বাদল এসির ভেন্টের ভেতর দিয়ে স্টুডিওর ভেতরে যেতে থাকে। ভেতরে অনিমেষকে দেখেই পরিতোষ রেগে গিয়ে তাকে গুলি করতে চায়, কিন্তু রাজু তাকে বাধা দেয়। পরিতোষ রাজুকে বলে, এর জন্যই আমার ব্রিটিলি আমাকে ছেড়ে চলে গেছে। ব্রিটিলি হচ্ছে তার বিদেশি বউ, যেটা প্রথম পার্টি ছিল। সে আরো বলে, ও আমার জীবনই নষ্ট করে দিয়েছে। পরিতোষ অনিমেষকে মারতে চাইলে রাজু পরিতোষকে বলে, তুই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোকেই মেরে ফেলবো। পরিতোষ রেগে গিয়ে বলে, আমাকে মেজাজ দেখাচ্ছিস? আমি তোদের সবাইকে এখানে এনেছি। এসব শুনে পুল্লু রেগে যায় আর পরিতোষকে গুলি করেই মেরে ফেলে। পরিতোষের চ্যাপ্টার শেষ হলে অনিমেষ রাজুকে জিজ্ঞেস করে, নেতা নির্ঝরকে তোরা কেন মারলি? রাজু বলে, সে জানতে পেরে গিয়েছিল যে আমরাই নেতাজি। অনিমেষ এরপর জিজ্ঞেস করে, এত স্টেট থাকতে বেঙ্গলি কেন বলতো? রাজু বলে, ক্রাইম তো অনেক স্টেটেই করেছি, কিন্তু বেঙ্গলের মতো স্টেট আর নেই। এখানে কিছু টাকা দিলেই সবাই হ্যাপি থাকে। মহারাষ্ট্রে বাজিরাও সিংহাম, ইউপিতে চুলবুল পান্ডে, বিহারে অমিত কুমার আছে, কিন্তু বেঙ্গলে তাদের মতো অফিসারই আমি দেখিনি, এজন্যই বেঙ্গলকে টার্গেট করেছি। এসব শুনে অনিমেষ রেগে যায় আর লড়াই শুরু করে দিয়ে বলে, বেঙ্গলে আমি আছি। গুলি কেড়ে নিয়ে সবার দিকে চালাতে থাকলে সবার মনোযোগ অনিমেষের উপরে পড়ে। সেই সুযোগে বাদল আর দমান্তি এসে সব বাচ্চাদের ভেন্টের মধ্য দিয়ে পাঠায়। সবাইকে বের করার পর বাকি ছিল বরুণ। বরুণের শরীর থেকে দমান্তি বোমার জ্যাকেট খোলার চেষ্টা করতে থাকলে পুল্লু সেখানে চলে আসে। সেখানে শুরু হয় দমান্তি আর পুল্লুর লড়াইয়ের এক পর্যায়ে দমান্তি পুল্লুর গলা চেপে ধরে বলে, তুই আমার ভাই সিদ্ধার্থ ঘোষকে মেরেছিলে, মনে আছে? এটা বলে দমান্তি পুল্লুকে গুলি করে মেরে ফেলে আর তার ভাইয়ের মৃত্যুর বদলা নেয়। অন্যদিকে বাদল রবির সঙ্গে লড়াই করতে থাকে, অনিমেষ আবার রাজুর সাথে। লড়াই চলাকালীন রাজু কৌশলে বরুণকে গান পয়েন্ট করে, এরপর সবাইকে বন্দি করে ফেলে। সবাইকে বন্দি করার পর রাজু অনিমেষকে বলে, পরের 5 মিনিটের মধ্যে বেঙ্গল পুলিশের গল্প শেষ হয়ে যাবে। বরুণের শরীরে থাকা বোম চালু করে দেয়, যেটা 5 মিনিট পর বিস্ফোরিত হবে। ঠিক সেই সময় বারুইপুরের এসপি সুভাষিনী এসে বলে, গল্প এখানেই শেষ নয়, সবে তো শুরু। সুভাষিনী এরপর সবাইকে মারতে মারতে অনিমেষকে বলে, এসব কি স্যার? আমার পাড়াতে এসে পার্টি করছেন আর আমাকেই জানাননি? আমি আপনার কত বড় ফ্যান আপনি জানেন? অনিমেষ সুভাষিনীকে বলে,
আপনি কোন থানার? হ্যাঁ, নাম ঠিকানা লিখে যাবেন। পরের বার আমি কার্ড দিয়ে আপনাকে ইনভাইট করব। সুভাষিনী তার পরিচয় দিয়ে একাই সবাইকে বেদম কেলানি দিতে থাকে। অন্যদিকে দমান্তি তখন বরুণের বোমটা ডিফিউজ করার চেষ্টা করতে থাকলে অনিমেষ বলে, ডিফিউজ করার কোনো দরকার নেই। অনিমেষ ধীরে সুস্থে বরুণের কাছ থেকে জ্যাকেটটা খুলে নেয়। দমান্তি সেফলি বরুণকে বাইরে বের করে দেয়। এর মধ্যে রাজু আর রবির মার খেয়ে নাজেহাল অবস্থা হলে অনিমেষ রাজুর গায়ে বোমের জ্যাকেটটি পরিয়ে দেয়। তারপর রশি দিয়ে বেঁধে সবাই রুম থেকে বেরিয়ে আসে। সবাই চলে গেলে রাজু আর রবি বলে, পুল্লু কোথায়? তাকে তো দেখছি না, পালিয়েছে নাকি? রবি বলে, মরেছে হয়তো। তখনই রাজু দেখে তার শরীরে বোম বাঁধা। রবি ভয় পেয়ে জিজ্ঞেস করে, আর কত মিনিট বাকি আছে? এই মিনিট দেখতে দেখতেই বোম ব্লাস্ট হয় আর ডাকাতদের চ্যাপ্টার পুরোই ক্লোজ হয়ে যায়। অনিমেষ এবং তার টিম এবারও সফল হয়। এই ছিল পুরো সিরিজ। এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন কেমন লাগলো আপনাদের। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।